প্রতিষ্ঠা বার্ষিকী 23শে জুনকে ঘিরে একটা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল সরকার, প্রশাসন, বিরোধী রাজনীতিবিদদের মধ্যে, যে একটা মানে আতঙ্ক বা আশঙ্কা ছিল যে আওয়ামী লীগ না জানি কি করে ফেলবে। তার উদাহরণ হিসেবে দেখা গেল যে সরকার 22শে জুনে এসে 6টি জায়গায় আবারও সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিল। এরপর সারা বাংলাদেশে জামায়াতে ইসলামী, বিএনপি, ছাত্রদল, যুবদল একরকমের শোডাউনেরও আয়োজন করলো আওয়ামী লীগকে প্রতিহত করতে। আওয়ামী লীগ প্রতিহত করতে 30শে জুন পর্যন্ত এখন আপাতত সেনাবাহিনীকে মাঠে রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আওয়ামী লীগ আসলে কি করবে বলে ভাবছে? 23শে জুনেই তারা কি করতে পারলো, আর 23শে জুনের পর আওয়ামী লীগ তার রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিতে যে আন্দোলন সংগ্রাম কিংবা ফিরে আসার যে পরিকল্পনা, তা বাস্তবায়নে কি করবে, কোন পথে এগোবে, এসব নিয়ে আলোচনায় আমার সঙ্গে যুক্ত হয়েছেন আওয়ামী লীগ নেতা এবং সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। মহিবুল হাসান চৌধুরী নওফেল, আপনাকে স্বাগত জানাই। মহিবুল হাসান চৌধুরী নওফেল, আপনার শহর চট্টগ্রাম সহ 6টি জায়গায় তো আবারও সেনা মোতায়েন হয়েছে, এবং চট্টগ্রামেও আমরা দেখছিলাম বিরাট বিরাট মিছিল হচ্ছে, এবং সেসব মিছিল কেন ঘটছে তা নিয়ে আবার পাল্টা ছাত্রদল, যুবদল মিছিলও করছিল, কিন্তু মিছিল ঠেকানো যাচ্ছিল না, সেসব নিয়ে পত্রপত্রিকায় লেখালেখিও হচ্ছিল। এখন এই যে আবারও সেনা মোতায়েন করলো সরকার, 23শে জুনে আপনাদের কি অর্জন হলো এই কর্মসূচির ঘোষণা দিয়ে, আর এরপর আপনারা কিভাবে এগোবেন ভাবছেন? ধন্যবাদ আপনাকে। এই সেনা মোতায়েনের যে সিদ্ধান্তটা এই সরকার নিয়েছে, এটাই হচ্ছে আওয়ামী লীগের একটি বড় গণতান্ত্রিক বিজয় হয়েছে। যে একটি সরকার যে 100 দিন বা 150 দিনের আগে একটি যেভাবে হোক একটি নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা নিয়েছে বলে দাবি করেছে, সেই সরকার 150 দিনের মধ্যেই দেশের বেসামরিক সকল প্রশাসন বাহিনীর প্রতি আস্থা হারিয়ে সেনাবাহিনীকে মাঠে নামিয়ে একটি রাজনৈতিক দলকে মোকাবেলা করার জন্য একটা পদক্ষেপ নিয়েছে। তো তার মানে দেখা গেল যে সরকারের যে রাজনৈতিক ভিত্তি, জনগণ থেকে যে সে ম্যান্ডেট পেয়েছে বলছে, সেটা যে একেবারেই শূন্যের কোঠায় পৌঁছে গিয়েছে, এবং সেটা যে একেবারেই ম্যান্ডেট বিহীন একটা সরকারে পরিণত হয়েছে, এটা প্রমাণ করে সেটাই। এটা আমাদের জন্য একটা বড় গণতান্ত্রিক এবং রাজনৈতিক বিজয় আওয়ামী লীগের জন্য। তো আমাদের কিন্তু আপনাদের কর্মসূচিগুলো যে একটা মোমেন্টাম পেয়েছিল, আপনাদের কর্মসূচিগুলো যে একটা মোমেন্টাম পেয়েছিল, সেটা এখন কিছুটা থমকে যাবে কিনা? মানে সেনা মোতায়েন হয়েছে, আপনাদের ওই কর্মসূচির গতি এখন আবার একটু ধীর করতে হচ্ছে কিনা? সেনাবাহিনী কিন্তু মোতায়েন করাই ছিল নির্বাচনের আগে থেকে এবং পরেও। সেনাবাহিনীকে কিন্তু কখনো তারা প্রত্যাহার করে নেয়নি। পরিকল্পনা ছিল জুন মাস নাগাদ সেনাবাহিনী ধীরে ধীরে প্রত্যাহার করে সেনানিবাসে নিয়ে যাবে। আজকে প্রায় 2 বছরের মতো হয়েছে সেনাবাহিনী মাঠে আছে। তো সেনাবাহিনী প্রত্যাহার না করা সত্ত্বেও পুনর্মোতায়েনের যে নির্দেশনা, এটা হচ্ছে একটা তাদের মধ্যে যে একটা ভীতি কাজ করছে যে সেনাবাহিনী মাঠে থেকেও আওয়ামী লীগকে আটকানো যাচ্ছে না। তাদেরকে আরেকটা এক ধরনের চাপ দেয়া হলো যে এবার তোমাদেরকে আরো বেশি ভূমিকা রাখতে হবে। যে ইতিমধ্যে সেনাবাহিনী থেকেও, পুলিশ বাহিনী থেকেও জামাত, শিবির, তারপরে এনসিপি, বিএনপি সবাই মিলেও যেহেতু আওয়ামী লীগ মিছিল, মিটিং, নানান ধরনের সভা সমাবেশ, বিক্ষোভ করছিল, যেই কারণে তারা মনে করেছে যে এটা আরেকটা চাপ দিতে হবে সেনাবাহিনীকে। এটা একটা ক্যামোফ্ল্যাশ। যেই নির্দেশনাটা দেয়া হয়েছে সেটা কিন্তু আসলে ইতিমধ্যে সেনাবাহিনী, মোতায়েনকৃত সেনাবাহিনীকে আবারও ম্যাজিস্ট্রেসি পাওয়ারের একটা অর্ডার শুধু দেয়া হয়েছে। পরিষ্কারভাবে এখন বোঝা যাচ্ছে দেশের প্রশাসন, সেটা সেনাবাহিনী হোক, সেটা বেসামরিক বাহিনীগুলো হোক, তারা কেউই সরকারের উপরে আস্থাশীল নয়। একটা সরকার যদি বারংবার চাপ দিতে চায় নির্দেশনার মাধ্যমে, তার দুর্বলতা কিন্তু একেবারেই প্রকাশ পেয়ে যায়। একটা তথাকথিত বিশাল ম্যান্ডেট নিয়ে সরকার আসার যে দাবিটা, সেটা যে ঠুনকো। আওয়ামী লীগের একটা কর্মসূচির ঘোষণা, শুধুমাত্র কর্মসূচির ঘোষণাতেই তারা ব্যতিব্যস্ত হয়েছে। এবং পাশাপাশি আপনি দেখবেন যে বর্তমান যিনি প্রধানমন্ত্রী আছেন তারেক রহমান, তার যে প্রথম বিদেশ সফর,
সেটাও তিনি কিন্তু নির্ধারণ করেছেন আওয়ামী লীগের প্রতিষ্ঠার সময়ে একটা আশঙ্কার মধ্যে, যে এই সময়টাতে আওয়ামী লীগ না সরকার বিরোধী বিক্ষোভ করলে, জনগণ নেমে আসলে সেই সরকার স্থায়িত্ব পাবে কিনা, সেই সরকার উৎখাত হবে কিনা, সেই বিষয়টাকে মাথায় রেখেই কিন্তু তারা তার যে সফরটা মালয়েশিয়া এবং চীন এই সময়টাতে করেছে, যাতে তিনি সেই সময় দেশে না থাকেন যদি কিছু হয়ে যায়। কারণ মানুষটা তো 17 বছর বিদেশ থেকে এসে বসছেন, এখনো ইনসিকিউর, তাই না, মানসিকভাবে এখনো ইনসিকিউর। তো সেই ইনসিকিউরিটি থেকে কিন্তু একটা সিদ্ধান্ত আসলে এই সময়টাতে দেশের বাইরে থাকবেন। আরো একটা বিষয় এখানে আছে যে সেনা প্রধানের সাথে দরবারের একটা কথা ছিল, দরবার বৈঠকের একটা কথা ছিল, এবং সেটা হওয়ার কথা ছিল আমাদের এই কর্মসূচিগুলোর আগে। এবং সেখানে যদি যারা সেনাবাহিনীর কর্মকর্তারা আছেন তারা যদি সেখানে প্রশ্ন উত্থাপন করেন যে দেশের একটা রাজনৈতিক সংঘাতের মধ্যে কেন সেনাবাহিনীকে পক্ষ করা হচ্ছে, এই প্রশ্ন কিন্তু অনেকের মনে আছে যে আওয়ামী লীগ একটা বৃহৎ রাজনৈতিক শক্তি, তাকে দমনের জন্য সেনাবাহিনীকে কেন বাফার হিসেবে ব্যবহার করা হচ্ছে, এই প্রশ্নটাও তো আসবে। এবং সেটা যদি তারেক রহমান দেশে অনুপস্থিত থাকা অবস্থায় এবং আওয়ামী লীগের কর্মসূচির আগে আসে, তখন তো সরকারের উপরে সেনাবাহিনীর, বেসামরিক প্রশাসনের এবং প্রশাসনের কোনো যে আস্থা নেই সেটা কিন্তু প্রকাশ পেয়ে যাবে, এবং এর মধ্যে সরকার পতনও হয়ে যেতে পারে। এই ইনসিকিউরিটি থেকে তিনি এই সময়টাকে বেছে নিয়েছেন। তবে আমাদের বক্তব্য হচ্ছে, প্রথমত ইনসিকিউরিটি দিয়ে দেশের নেতৃত্ব দেয়া যায় না। দেশের নেতৃত্ব দিতে হলে শেখ হাসিনার যে সাহস ছিল, রাজনৈতিক সাহস ছিল, সেই সাহস আপনাকে দেখে শিখতে হবে। সেই সাহস থেকে আপনাকে জানতে হবে যে তিনি কিভাবে রাজনীতিতে একটা স্থিতিশীল পরিস্থিতি চর্চা করেছেন। বিএনপি যে আজকে দল হিসেবে টিকে আছে, এই টিকে থাকার এক নম্বর, আমরা যদি বলি যে বিএনপিকে রাজনৈতিকভাবে ইয়েতে রাখা, আলোচনায় রাখাটা, সেটা কিন্তু আমাদের প্রধানমন্ত্রীর কারণেই সম্ভব হয়েছে। তিনি চাইলে কিন্তু তৎকালীন সময়ে 2009 সালে বিএনপির যে অবস্থা ছিল 1-11 কালীন অবস্থায়, সেখানে কিন্তু তিনি অনেক পদক্ষেপ নিতে পারতেন, সেখানে বিএনপির পক্ষে 20 বছরে উঠে দাঁড়ানোটা কিন্তু কঠিন হয়ে দাঁড়াতো। বিএনপি কিন্তু 5 তারিখের আগে তেমন মাঠে ছিল না, 5 তারিখের পরে বিএনপি মাঠে এসেছে দল হিসেবে। আর দ্বিতীয় দাবিদার দল হিসেবে আমি বলতে পারি যে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, সে সাংগঠনিকভাবে দীর্ঘদিন কর্মীদের সাথে যোগাযোগ রেখে সেটা করতে পেরেছেন। কিন্তু ব্যক্তি হিসেবে তার যে ইনসিকিউরিটি এবং তার মন্ত্রী পরিষদের যে ইনসিকিউরিটি, সেটা কিন্তু বিদ্যমান। এখন এই ইনসিকিউরিটি কাটবে কিভাবে? দল হিসেবে আওয়ামী লীগের সাথে একটা, শুধু আওয়ামী লীগ নয়, বাংলাদেশের সকল রাজনৈতিক শক্তির মধ্যে যদি সেই নেতৃত্ব দিয়ে একটা জাতীয় ঐক্য, সেটা ঘোষিত হতে হবে না, সেটা অঘোষিতভাবে একটা জাতীয় ঐক্য যদি তারা করতে পারতেন। আর যারা ইউনূসের 18 মাসের শাসনকালে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে, দেশে মানবাধিকারকে ভুলুণ্ঠিত করেছে, মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে মানুষকে হত্যা করেছে, তাদের ব্যাপারে যদি কঠোর অবস্থান নিতে পারতেন, তাহলে তারা তাদের শাসনকালটা স্থায়িত্ব আরো বেশি পরিমাণে দিতে পারতেন। কিন্তু সেই পথে না গিয়ে তারা সেই প্রতিহিংসা পরায়ণতাটার মধ্যে এখনো আটকে আছেন। এবং তাদের অনেকেই বলছেন যে জামায়াতে ইসলামী যে কোনো সময়, যেহেতু জামায়াতে ইসলামী এই মুহূর্তে তারা দাবি করছে, এবং আমরা সংবাদও পেয়েছি, গুজবও শুনেছি, আবার সেই গুজবকে রিফিউটও করা হয়নি, কিছু পশ্চিমা দেশের সাথে একটা সংযোগও স্থাপন হয়েছে, যদি না ক্ষমতায় জামায়াতে ইসলামী আবার চলে আসে, সেটাও একটা তাদের মধ্যে শঙ্কা আছে। এবং ইউনূস যেহেতু এখনো শারীরিকভাবে সে সুস্থ আছেন, এবং সারা পৃথিবীতে তার যে ষড়যন্ত্রের জাল, সেটা এখনো বিদ্যমান, প্যারিসে যাচ্ছে, ব্রাসেলসে যাচ্ছে, ওয়াশিংটনে কথা বলছে, এটাও কিন্তু তাদের মধ্যে একটা শঙ্কা আছে। তো এই শঙ্কার মধ্যে থেকেই তারা সরকার পরিচালনা করবে। কিন্তু দল হিসেবে আমরা এমন কোনো কাজ করতে চাই না যেখানে আমাকে সরাসরি সেনাবাহিনীর প্রতিপক্ষ হতে হবে। যেহেতু সেনাবাহিনীকে একটা অর্ডার দিয়েছে, সেই অর্ডারের একটা স্থায়িত্ব আছে, আপনি কয়দিন এরকম করে সেনাবাহিনীকে অর্ডার দিয়ে দিয়ে মাঠে রাখবেন? একটা পর্যায়ে গিয়ে সেই সেনাবাহিনীকে আমরা এখন পর্যন্ত যে সমীহ বা শ্রদ্ধা যেটাই বলি না কেন, যেটাই করে যাচ্ছি, সেটা তো আর করার জায়গাটা থাকবে না। আজকে বছরের অর্ধেক সমাপ্ত হয়েছে, জুন মাসে আমরা চলে এসেছি। আগামী আরো 6 মাস যদি সেনাবাহিনীর উপরে আপনি নির্ভরশীল হন,
পরবর্তী বিজয় দিবসে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তি তারা যে একত্রিতভাবে বিজয় দিবস উদযাপন করতে গেলেও কি আপনি সেখানে সেনানিবাস থেকে সেনাবাহিনীকে মোতায়েন করবেন? এই সমস্ত বিষয়গুলো আসলে আমাদের সামনে চলে আসছে এবং দল হিসেবে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে যে কোনো সময়ের চাইতে আমি বলবো প্রতিকূল পরিস্থিতিতে যে নেতৃত্ব সৃষ্টি হয়েছে, তৃণমূল পর্যায়ে যে নেতৃত্ব সৃষ্টি হয়েছে, সেটা এখন আমাদের জন্য একটা বিশাল অর্জন। এবং আমি আগেও বলেছি 1.5 বছরে ইউনূসের পতন হয়েছে, আগামী 1.5 বছরে যদি এই সরকার থাকতে চায়, একটা জাতীয় স্থিতিশীলতা রাজনীতিতে, সমাজে, অর্থনীতিতে আনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে আওয়ামী লীগ এই সাংগঠনিকভাবে এই দক্ষতাটা মানে সাংগঠনিকভাবে এই শক্তিটা কি করে এই সময়ে অর্জন করলো? কারণ এ দফায়ও তো এই 23শে জুনের আগে ব্যাপক অভিযান চলেছে আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতা কর্মী এমনকি পরিবারের সদস্যদেরকে গ্রেফতারে। এরপর এই সাংগঠনিক শক্তিটা মানে কিভাবে আপনারা এতটা আস্থার সাথে বলছেন? অন্যদিকে আবার আপনারা যাতে রাস্তায় না নামতে পারেন, ঢাকায় তো ব্যাপক শোডাউন করলো বিশেষভাবে জামায়াতে ইসলামী। ঢাকায় সেভাবে বিএনপি ছাত্র দলের চেয়ে জামায়াতে ইসলামীর শোডাউনটা বড়সড় ছিল, সারা বাংলাদেশ জুড়েই তারা করলো। মানে রাজপথে আপনারা যদি একটা সমঝোতায় না আসেন, রাজনৈতিক সমঝোতায় না আসেন বিএনপি জামায়াতে ইসলামীর সঙ্গে, তারা আপনাদেরকে আসলে জায়গা ছাড়বে কেন? কারণ ওইখানে তো সকলের ঐকমত্য আছে যে আওয়ামী লীগকে ঠেকাতে হবে। দেখুন, একটা দল তার সাংগঠনিক সক্ষমতাটা প্রকাশ করতে পারে শুধুমাত্র তার দলীয় কাঠামোর মধ্যে থেকে অথবা জনগণকে সাথে নিয়ে। আওয়ামী লীগের যদি এখন দলীয় কাঠামোটা আপনি দেখেন, আমাদের একটা বড় অংশ নেতৃত্ব পর্যায়ে তারা কিন্তু এখন কারাগারে আছে, আরেকটি অংশ দেশের মধ্যে আত্মগোপনে আছে, আরেকটি অংশ দেশের বাইরে আত্মগোপনে আছে। আমার যে সংগঠনের যে নেতৃত্ব সুলভ যে পদবিধারী যারা কর্মকর্তা, নেতৃস্থানীয় ব্যক্তিরা আছেন, তারা দেশের অভ্যন্তরে কিন্তু কোনোভাবেই মোবিলাইজ করাটা তাদের পক্ষে অত্যন্ত কঠিন হচ্ছে। তাহলে এখন কি হচ্ছে, আমাদের দলের যারা কর্মী পর্যায়ের নেতৃত্ব আছেন তাদের মধ্যে সেই নেতৃত্বের যে সক্ষমতাটা সেটা এখন প্রকাশ পাচ্ছে। এবং সেই সাংগঠনিক শক্তিটার সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় যুক্ত হয়েছে, সেটা হচ্ছে জনসমর্থন। বাংলাদেশের একটি বিশাল জনগোষ্ঠী গত নির্বাচনে যে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি, এর ফলে তাদের মধ্যে যে ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং পরবর্তীতে কোনো ধরনের সমঝোতা না হওয়ায় এবং আওয়ামী লীগের বৈধতা না দেয়ায় এবং নিষেধাজ্ঞা বলবৎ রাখায় তাদের মধ্যে যে একটা ক্ষোভের সঞ্চার হয়েছে নিরপেক্ষ জনগণের মধ্যে, আওয়ামী লীগ সমর্থিত মানুষের মধ্যে, সেইটাকে পুঁজি করেই কিন্তু আমাদের কর্মীরা সাংগঠনিক সকল কার্যক্রম এখন করে যাচ্ছেন। সুতরাং এটা কোনোভাবেই ভাবা চলবে না যে আওয়ামী লীগের মানে এমন ধরনের আর্থিক সক্ষমতা আছে বা সাংগঠনিক সক্ষমতা যেটা একটা ম্যাজিক হয়ে যাচ্ছে। বিষয়টি কিন্তু রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে হচ্ছে, এটা কোনো বহিরাগত হস্তক্ষেপের মাধ্যমে নয়, যেটা ইউনূসের ক্ষেত্রে হয়েছে। মিলিয়ন মিলিয়ন ডলার বিদেশ থেকে এসেছে, সেই ডলার পকেটে গিয়েছে, ডলার খেকোরা সোশ্যাল মিডিয়াতে তাদের রিয়াকশন দিয়েছে, আর নানান ধরনের জঙ্গি গোষ্ঠীকে একত্রিত করে সরকার উৎখাতের আন্দোলন করেছে খুব অল্প সময়ের মধ্যে। সেটা যদি আপনি বিলিয়ন ডলার খরচ করেন সেটা হবে, কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে আমার দেশ পত্রিকা তো লিখেছে যে চট্টগ্রামে যে এত বাড়াবাড়ি হচ্ছে, মানে ছাত্রলীগের বিরাট বিরাট মিছিল হচ্ছে, আওয়ামী লীগের মিছিল হচ্ছে, এর পেছনে আপনি আছেন, হাসান মাহমুদ সাহেব আছেন, আপনারা বিদেশ থেকে টাকা পাঠাচ্ছেন এবং আপনাদের নাকি চট্টগ্রাম ভিত্তিক বিভিন্ন ব্যবসায়ীদের সঙ্গে আপনাদের একটা যোগাযোগ হয়ে গেছে। তো আওয়ামী লীগের পেছনে ব্যবসায়ীরাই বা টাকা ঢালছেন কেন? আর মানে আপনারা টাকা পাঠাচ্ছেন দেখেই মিছিল হচ্ছে, সে কথা এমনকি রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন যে বিদেশে আপনারা যে টাকা পাচার করেছেন তা দিয়ে এখন ফ্যাসিবাদীরা আবার বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। দেখুন, আমাদের কর্মীদের মধ্যে এখন সবচেয়ে বড় বেদনার জায়গা যেটা, সেটা হচ্ছে তারাও কিন্তু এই প্রপাগান্ডার মধ্যে কিন্তু পড়েছে যে আওয়ামী লীগের নেতারা তারা বিদেশে হয়তোবা অর্থবিত্ত রেখেছে, তা সেই অর্থবিত্ত ব্যাপারে অনেকের দুঃখ, কষ্ট, বেদনা, ক্ষোভ আছে। কিন্তু বাস্তবতাটা দেখবেন যে গুটি কয়েক ব্যক্তি ছাড়া আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু সবাই বাংলাদেশমুখী। তাদের ব্যবসা বাণিজ্য, তাদের সকল ধরনের কার্যক্রম, লাইভলিহুড যেটাকে আমরা বলছি, সেগুলো সবকিছুই কিন্তু বাংলাদেশমুখী। তো সুতরাং যেখানে বাংলাদেশের আমাদের স্বাভাবিক
জীবনযাত্রা, আমাদের লাইভলিহুডটা সেখানে কম্প্রোমাইজ হয়ে গেল, সেখানে তো আর্থিকভাবে কর্মীদেরকে পয়সা দিয়ে মিছিল করিয়ে, যেখানে সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিজিবি, জামাত বাহিনী, শিবির বাহিনী, এনসিপি বাহিনী এবং বিএনপি বাহিনীর বিরুদ্ধে আমি নামাতে পারবো না, এগুলো পয়সা দিয়ে হয় না। পয়সা দিয়ে আপনি জঙ্গি ভাড়া করতে পারবেন, পয়সা দিয়ে আপনি ওই যে কিশোর গ্যাং ভাড়া করতে পারবেন, পয়সা দিয়ে আপনি কর্মী তৈরি করতে পারবেন না। আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন যে মিছিল মিটিং গুলো করছে সেগুলো পয়সা দিয়ে হচ্ছে না। আপনি 2 বছরের মতো সময় একটা বিশাল জনগোষ্ঠীকে গৃহবন্দী এবং আত্মগোপনে রেখে দিয়েছেন। তাদের মধ্যে ক্ষোভটা এখন এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে, আমি বেরোবো এবং আমার দলের যেই কর্মসূচি সেটা আমি করব, এবং সেটার জন্য আমাকে জেলে যেতে হলে আমি জেলে যাব, সেটার জন্য যদি আমাকে প্রাণ দিতে হয় আমি সেই প্রাণ দেওয়ার কাজটাও, আমার সেই সাহসটা এসেছে। এবং এ থেকে কিন্তু এই আন্দোলন হচ্ছে, এখানে যে আর্থিকভাবে বিনিয়োগ হচ্ছে তা নয়। এবং আরেকটা বিষয় হয়েছে, আমাদের নেত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা, তিনি একেবারে প্রান্তিক পর্যায়ের আমাদের কর্মীদের সাথে তার যে সংশ্লিষ্টতা, তার যে সম্পর্ক, তার যে যোগাযোগটা, সেটা এখন অন্য মাত্রা পেয়েছে। নানান মাধ্যমে আপনি দেখছেন যে তারা সরাসরি তৃণমূল পর্যায় থেকে দলের সভাপতির সাথে সংযোগ স্থাপন করতে পেরেছে। একটা আমার তৃণমূলের একজন কর্মী যখন তার প্রিয় আপাকে তার বেদনার কথা বলতে পারে, তখন আর সেই বেদনাটা থাকে না, তখন সেটা বিক্ষোভের আগুনে পরিণত হয় এবং তখন সে কিন্তু সেই আন্দোলনের জন্য প্রস্তুত হয়ে সেখানে নেমে যায়। বিষয়টা হয়েছে সেটাই। তাই এটা কোনোভাবেই আর্থিকভাবে বিনিয়োগকৃত বা বৈদেশিক হস্তক্ষেপের মাধ্যমে মেটিকুলাস ডিজাইনের যেই কার্যক্রম আমরা দেখেছি, এটার সাথে কোনো সম্পর্কই নেই। অনেকেই বলছেন যে আপনারা ফিরবেন কবে, আপনাদের নেত্রী ফিরবেন বলছেন, আপনাদের ফেরার সময় কখন আসবে এবং আপনারা না ফিরলে কিভাবে আপনারা ভাবছেন যে আপনাদের নেতা কর্মীরা তবু রাস্তায় থাকবে? আপনাদের ফেরার কোনো দিন তারিখ আপনারা ঠিক করলেন, বা এসে মামলার মুখোমুখি হওয়া, বিচারের মুখোমুখি হওয়া, এসব বিষয়ে? আমাদের যারা এই মুহূর্তে কারাগারে আছে, আমাদের প্রাথমিক লক্ষ্য হচ্ছে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে রাজবন্দী থেকে আমরা মুক্ত করা। সেটা হচ্ছে আমাদের একটা কৌশলগত সিদ্ধান্ত, সেই লক্ষ্যে কাজ হচ্ছে। কিন্তু সেখানে কিন্তু সরকার কোনো ধরনের বিচার বিভাগের উপর যে হস্তক্ষেপ সেটা কিন্তু বন্ধ করছে না। আমরা কৌশলগত কারণে ওই সময়টাকে অবশ্যই প্রকাশ্যে ঘোষণা করব না, কিন্তু বিক্ষোভের আগুনটা এমন একটা পর্যায়ে নিয়ে যেতে হবে যেখানে আমরা সকলেই গিয়ে সেই বিক্ষোভকে, যদি এই সরকার আমাদের বক্তব্য, আমাদের দাবি, আমাদের যে সাংবিধানিক যে চাহিদা, রাজনৈতিক যে চাহিদা, গণতান্ত্রিক যে চাহিদা, সেগুলোর প্রতি তারা সম্মান না দেখায়, আমরা সরকার পতনের আন্দোলনের দিকে আমরা ধাবিত হব। এবং সেই মুহূর্তে কিন্তু নেতৃত্ব কে সামনে থাকলো, কারা আসলো, কারা মুক্তি পেল, সেগুলো কিন্তু গৌণ হয়ে যাবে। মানুষের ঢল থেকে ঢাকায়, রাজধানী ঢাকায় জগদ্দল পাথরের মতন বসে থাকা সরকার সেটা রক্ষা পাবে না। ছাত্রলীগের বিভিন্ন মিছিল থেকে দেখছি 6 দফা দাবির মধ্যে এই কথাও, মানে মিছিল করার পর তারা সংবাদ মাধ্যমের সঙ্গে তো এখন অনেকে কথাও বলছেন, তারা বলছেন যে প্রয়োজনে সরকার পতনের আন্দোলন হবে। তারপর শেখ হাসিনার একটা ভিডিও বার্তা তো নয়, অডিও বার্তা, উনি ওনার দলীয় নেতাকর্মীর সঙ্গে কথা বলছিলেন, শুনছিলাম। সেখানে তিনি বলেছেন সোজা আঙুলে ঘি না উঠলে কিভাবে আঙুল বাঁকা করতে হয় জানা আছে। মানে আপনারা এখন সরকার পতনের আন্দোলনের জন্য প্রস্তুত হচ্ছেন। আর আপনি খুব ইন্টারেস্টিং একটা ডেডলাইন বলেছেন, বলবেন না বলে, যে ডিসেম্বরে, 16ই ডিসেম্বর যদি সকলে মিলে বিজয় দিবস করে, তাহলে কি এই সরকার সেনাবাহিনী দিয়ে সেটা আটকাতে পারবে? মানে এই দিবস ধরে ধরে আপনারা নানাভাবে এক রকমের আতঙ্ক সৃষ্টি করবেন, একটা অস্থিরতা সৃষ্টির তার মানে চেষ্টা করে যাবেন। আপনাদের নেত্রী শেখ হাসিনা তো বলেছেন মে মাসে 6 মাসের মধ্যে ফিরতে চান। 16ই ডিসেম্বরের আগে আপনারা টার্গেট স্থির করেছেন? দেখুন, আমি আবারও সেই পর্যায়ে যেতে চাই যে সমসাময়িক ইতিহাসে ওই আফগানিস্তানের, যদি আপনি এই তালেবানের সময় কারজাই সরকারের কথা ভাবেন না, যে আমেরিকা, নেটো, ইউরোপিয়ান ইউনিয়ন সবাই মিলে একটা সরকার তৈরি করেছিল, কারজাই সরকার। তখন একটা আলোচনা আসছিল যে এই ধরনের প্যারাশুট সরকারকে বলা হয় কারজাই সরকার। আমাদের দেশেও একটা হয়েছিল ওই মইনু আহমেদ এবং ফখরুদ্দিনের আমলে, যে কারজাই সরকারের কথা বলা ছিল। ওই কারজাই হতে চেয়েছিলেন ইউনূস, তখন সেটা পারেননি। পরবর্তীতে
সমসাময়িক ইতিহাসের একমাত্র কারজাই সরকার, এই যে ডক্টর ইউনূসের যেই তথাকথিত অন্তর্বর্তীকালীন সরকার, আন্তর্জাতিক সমর্থন এবং প্রভাব এবং আর্থিক বিনিয়োগের দিক থেকে তাদের চাইতে শক্তিশালী সরকার তো বাংলাদেশে গত 54 বছরে হয়নি। যে প্যারাশুটেড পাওয়ারফুল সরকার, যে সরাসরি বাইডেন প্রশাসন সহযোগিতা করেছে, সরাসরি পশ্চিমা অনেক শক্তি সহযোগিতা করেছে, পাশাপাশি চীনের সমর্থন তারা নিতে সমর্থিত, তাদের পক্ষে সম্ভব হয়েছিল। পাকিস্তানের সরাসরি হস্তক্ষেপ তারা সেখানে পেয়েছে। লস্করে তাইবা, জয়শে মোহাম্মদ তারা ঘোষণা দিয়েছে যে আমাদের অপারেটিভসরা বাংলাদেশে গিয়ে প্রশিক্ষণ দিয়েছে। আইএসআই এর সেকেন্ড ইন কমান্ড বাংলাদেশে অবস্থান করছিলেন। পাকিস্তান ইন্টার ইন্টেলিজেন্স সার্ভিস, যে ডিফেন্স আপনার এত সমর্থনের পরে, এবং ইউনুসের বিলিয়ন বিলিয়ন ডলার, জর্জ সোরাসের ওপেন সোসাইটির বিলিয়ন বিলিয়ন ডলার, সেটা তো প্রকাশ্যে তারা ঘোষণাই দিয়েছে যে তারা সেখানে বিনিয়োগ করেছে। এত কিছুর পরেও মইনু ফখরুদ্দিন সরকারের চাইতে 6 মাস তাদের মেয়াদ কম ছিল, 1.5 বছর ছিল। মইনু আহমেদের সরকার অন্তত পক্ষে 2 বছর ছিল। এত কিছুর পরও 1.5 বছর কেন হয়েছে? সেটা হয়েছে কারণ আওয়ামী লীগ, দেশের সাধারণ মানুষ এবং মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তি এই জঙ্গিবাদী উগ্রবাদী সরকারের বিদায় চেয়েছে, যারা ধর্ষকদেরকে কারাগার থেকে মুক্ত করে দিয়েছে, জঙ্গিদেরকে মুক্ত করে দিয়েছে আওয়ামী লীগকে ঢোকানোর জন্য। তাদের পতন হয়েছে। আর বর্তমানে যারা সরকারে আছেন তারা একটা নির্বাচন করেছেন, সেই নির্বাচনের প্রক্রিয়া, সেই নির্বাচনের ভোট, সেগুলো নিয়ে আমি আলোচনা যাব না। সেগুলো দৃশ্যত গ্রহণযোগ্যই তো হয়েছে। তো সেই গ্রহণযোগ্য দৃশ্যত একটা নির্বাচন, জনগণের একটা পার্টিসিপেটরি নির্বাচন সেখানে হয়েছে। আমাদের দলের সাথে সম্পৃক্ত অনেকেই কিন্তু সেখানে কিন্তু পার্টিসিপেট করেছে। কেন? একটা প্রত্যাশা থেকে যে একটা স্থিতিশীলতা আসবে। সেই স্থিতিশীলতার জায়গায় যেখানে এত বড় ফেলিয়ার হচ্ছে, যে কোনো সময়, সেটা 6 মাস, 1 মাস, 1 বছর, যে কোনো সময় এই জনবিস্ফোরণ কিন্তু হতে পারে। আওয়ামী লীগের এইবারের প্রতিষ্ঠা বার্ষিকীটা এই সরকারের জন্য একটা অ্যাসিড টেস্ট ছিল। এই প্রতিষ্ঠা বার্ষিকীর ঘোষণাতেই তারা সেনাবাহিনী নামিয়েছে। পরবর্তী কোনো কর্মসূচিতে তারা সেনাবাহিনীকে আবারও যখন নামাবে, সেই সেনাবাহিনী কি এই রাজনৈতিক সংঘাতে একটা পক্ষ হয়ে নিরপেক্ষ ভূমিকা না রেখে আমাদের উপরে লাঠিচার্জ করা, আমাদের কর্মীদেরকে হয়রানি করা, গ্রেফতার করা, নির্যাতন করার পক্ষ কি তারা নিবে কিনা বারংবার, সেই প্রশ্নটা আমি এখানে রেখে যেতে চাই। এবং নিবে না এতটুকু পরিমাণ সেই বিশ্বাস আমাদের আছে, কারণ এই সেনাবাহিনী, এই পুলিশ বাহিনী, এই রাষ্ট্রীয় সকল বাহিনীগুলো কিন্তু বাংলাদেশের সমাজের অংশ। তারা কোনো সরকার যারা পতনের মুখী তাদের পক্ষে থাকে না, এবং ভবিষ্যতে, অদূর ভবিষ্যতেও, নিকট ভবিষ্যতেও তারা থাকবে না। এভাবে করে সরকারের টিকে থাকা যায় না। তাই আমরা বারবার করে বলছি, সরকার পতনের আন্দোলনটা কিন্তু একটা ন্যাচারাল কনসিকুয়েন্স অফ আদার পলিটিক্যাল এজিটেশন। আমার যে দাবি, আমার যে চাহিদা, সেটা তো অসাংবিধানিক কোনো চাহিদা নয়, রাজনৈতিকভাবে অরাজনৈতিক কোনো চাহিদা নয়, অগণতান্ত্রিক নয়। গুটি কয়েক উগ্র ছেলেপেলেকে শাহবাগে দাঁড় করিয়ে রেখে, ওই ব্যারিস্টার ফুয়াদ বা এনসিপির কিছু মানে ভাড়াটে জনসমর্থন দেখিয়ে আওয়ামী লীগ নিষেধাজ্ঞার মতন একটি রাজনৈতিক অপরাধ যদি এই সরকার চলমান রাখে, তাহলে এই সরকার ইউনূসের 1.5 বছরের চাইতে বেশি টিকবে কিনা, এই শঙ্কা এখন সকলের মধ্যে চলে এসছে। অসংখ্য ধন্যবাদ মহিবুল হাসান চৌধুরী নওফেল। ধন্যবাদ দর্শক যারা এতক্ষণ